পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে বলে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে দেশে বিভিন্ন স্থানে ছেলে ধরা আতঙ্ক ছড়ানো এবং নিরীহ মানুষ হত্যার ঘটনাকে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলার কৌশল বলে মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে গুজবের কারখানা দাবি করে সেখান থেকে অপপ্রচার ও গুজব ছড়িয়ে মানুষকে পিটিয়ে মারার পেছনে বিএনপি নেতাদের হাত আছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ডেঙ্গু নিয়ে ছেলে ধরার মতো গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। আর বিএনপি কখনো গুজবের রাজনীতি করে না উল্লেখ করে দলের নেতারা বলছেন বিএনপির সত্য কথাও সরকারের কাছে গুজব মনে হয়। এদিকে বৃত্তের আড়ালে থেকে বা দেশের বাইরে থেকে অনেকে গুজবের পোস্ট ছড়িয়ে দিচ্ছে এবং গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া অনেকেই সরকার বিরোধী রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন। স্বাগত আপনাদের তিনজনকেই এই পর্বের রাজকাহনে। আমি আমাদের আজকের পর্বের শিরোনাম ঠিক করেছি গুজব নিয়ে রাজনীতি। আমি জনাব দেলোয়ার হোসেন আপনার কাছ থেকে শুরু করতে চাই যে যেটি আমরা দেখছি যে পদ্মা সেতুতে মাথা লাগবে বলে গুজব, সেখান থেকে ছেলে ধরা গুজব, তারপরে তো গণপিটুনির বিষয়, ডেঙ্গুর বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। এই যে বিষয়গুলো এখন গুজব, আজকে আবার মাননীয় প্রধানমন্ত্রীও বললেন যে দুধ নিয়ে কারসাজি, এখানে যেন গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। মানে গুজব কেন রাজনীতির ইস্যু হয়ে উঠছে? আপনাকে নিয়ে যেতে চাই 2014 সালের আন্দোলন সংগ্রামের সময়ে, যখন যুদ্ধ অপরাধীদের বিচার কার্য চলছিল। সেই সময়ে যখন সাঈদীর বিচার কার্য সম্পন্ন হবে রায়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন এই সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটির উন্নতি হয়েছে আমাদের এই সরকার জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে সারা দেশে ছড়িয়ে দিল সাঈদীকে চাঁদে দেখা গেছে। এটি গুজবের কিন্তু কিছু বাংলাদেশে, রতন ভাইয়ের সাথে আরও একটা প্রোগ্রাম আমাদের কথা হয়েছিল, সেক্ষেত্রে গুজব বাংলাদেশে আছে। এটি আমাদের লোকসমাজে একসময় এটি প্রচলিত ছিল। শিক্ষা বিস্তারের মাধ্যমে, জ্ঞান বিস্তারের মাধ্যমে এই জিনিসটি একেবারেই শেষ হতে চলেছিল, এরকম একটা পর্যায়ে এসেছিল। কিন্তু গুজব একটি হলো কুসংস্কার, শিক্ষার অভাবে সে গুজব হতে পারে। আরেকটি হচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়ে কোনো বিষয়কে আপনি রাজনৈতিকভাবে আপনি পরিচালনা করবেন। সাঈদীর ব্যাপারটা ছিল একেবারে সেরকম, যে এটি উদ্দেশ্য প্রণোদিত। আপনি সিদ্ধান্ত নিয়ে একটি মহলের সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি বিষয়কে প্রাধান্য দিয়ে তাকে বাধাগ্রস্ত করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, অথবা তার থেকে সুবিধা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে এই কাজটি করা হয়। সেই সময় যুদ্ধ অপরাধীর বিচারকে বানচাল করার জন্য সেই সময় জামাত ইসলামী সহ, বিএনপি সহ যুদ্ধ অপরাধের দায়ে যারা সাজা ভোগ করবেন, যারা এর জন্য প্রচলিত এই একটি বিশেষ ট্রাইব্যুনাল যে হয়েছে, সেই যুদ্ধ অপরাধী বিচারের জন্য সেই ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন হচ্ছেন, সেই সময়ে এই জিনিসটি করা হয়েছিল। এবং শুধু সেটি নয়, শুধু গুজব ছড়ানো নয়, এই গুজব ছড়িয়ে সারা বাংলাদেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি করা হয়েছিল, সেটি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে, এটি হচ্ছে একটি গুজবের নমুনা। এই গুজবটি বাংলাদেশের মানুষের কাছে এখনো পরিষ্কার। আর এখন যে বাস্তবতা হচ্ছে, আমাদের সেই লোকসমাজের গুজব সেটি নয়, এখনও যে আমরা রাজনৈতিকভাবে যেটা আমরা মনে করি সেটি হচ্ছে এটি সিদ্ধান্ত নিয়ে সরকারের বড় বড় যে কর্মকাণ্ডগুলি রয়েছে তাকে বিভ্রান্ত করার জন্য, সেদিক থেকে মানুষকে এটি অগ্রহণযোগ্য করার জন্য, অথবা এই যে বড় বড় প্রজেক্ট সরকার অথবা আওয়ামী লীগ সরকার পরিচালনা করছে, সেই সিদ্ধান্তগুলিকে যে এটি কিছু আমাদের বড় একটা অংশ আমাদের নিজেদের আর্থিক, বাংলাদেশের টাকায়, বাংলাদেশের জনগণের টাকায় সেটি পরিচালিত হচ্ছে। এখানে কিছু কিছু অনুদান, কিছু কিছু ঋণ আমাদেরকে নিতে হয়। সেই আন্তর্জাতিক মহলে দেশের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এই সমস্ত পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেরকম একটি গুজব হচ্ছে পদ্মা সেতুতে মাথা লাগবে। আপনার না,
এখন থেকে আরও আপনার যদি আমাদের সেই অশিক্ষার যেই সময় ছিল আমাদের দেশে না সারা পৃথিবীতে, সেই সময় এই বাস্তবতা কার্যকর ছিল। এখন ওই রকম শুনলে কিন্তু এখন সে সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষিত লোক, পাশের মানুষ, এখন কিছু ওরকম নেই। আমরা যখন ছোট ছিলাম, আমি একটি ভুল শিক্ষা অথবা ভুল শব্দ উচ্চারণ করছি, এরকম একটা সময় গিয়েছিল। এখন কিন্তু পাশে শিক্ষিত লোকের পাওয়া যায়, জিজ্ঞেস করার লোক পাওয়া যায়, না হলে এই সোশ্যাল মাধ্যমের সহযোগিতা নেওয়া যায়। এই শিক্ষিত লোকজনও বা এই অশিক্ষিত সুশিক্ষিত সব মিলেই এই গুজবটা কেমন করে জানি ছড়িয়ে যাচ্ছে। আপনারা অভিযোগ করছেন বিএনপির বিরুদ্ধে। আমি শেখ রবিউল আলমকে একটু শুনে নিই এই বিষয়টিতে, যে আপনাদের বিরুদ্ধে তো আওয়ামী লীগ অভিযোগ তুলছে, সরকার অভিযোগ তুলছে, এবং পুলিশও যারা গ্রেফতার করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে বলে পাচ্ছে। কি বলবেন? গুজবের ক্ষেত্রে বিএনপির সম্পৃক্ততা আছে অথবা বিএনপিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে গুজব ছড়ানো হচ্ছে, পুলিশের বক্তব্য, সরকারের দায়িত্বশীল জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য, এগুলি হচ্ছে কি দেখেন একটা খুব বালখিল্য বক্তব্য এক ধরনের, এবং সরকারের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য। সরকারের ব্যর্থতা এবং দায়িত্ব জ্ঞানহীনতারও কিন্তু একটা সীমা থাকা দরকার। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থেকে জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করার ফলে যদি কোনো অসন্তোষ তৈরি হয়, কোনো অস্থিরতা তৈরি হয়, কোনো ধরনের বঞ্চনার কারণে যদি কোনো ধরেন যেটাকে বলা হয় এক ধরনের চাপা ক্ষোভের সৃষ্টি হয়, অথবা ধরেন অনিশ্চয়তা যদি জনগণের মধ্যে থাকে, কারণ রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্রের প্রত্যক্ষ পরোক্ষ কোনো সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের জনগণের সম্পৃক্ততা নেই। আজকে যদি আপনি যান, সাধারণ মানুষ তার রাজনৈতিক অধিকার নেই, সাধারণ মানুষ তার নাগরিক অধিকার নেই, সাধারণ মানুষ তার বিচার বিভাগের প্রতি আস্থা নেই, সাধারণ মানুষ সে প্রত্যক্ষ পরোক্ষভাবে যেটা আপনার গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি, কোনোভাবে বিএনপি নিচ্ছে কিনা এই গুজবের মাধ্যমে? বিএনপি গুজবের মাধ্যমে ফায়দা নেবে কেন? বিএনপি তো জনগণের পাশে থেকে জনমত গঠন করছে, জনগণের স্বার্থ নিয়ে আন্দোলন করছে, সরকারকে সজাগ করছে, সরকারকে বলছে যে তুমি বৈধ পথে ফিরে আসো, তুমি অবৈধতা ত্যাগ করো, সেটা তো আছে। কিন্তু সেই যে জনাব দেলোয়ার হোসেন যে বিষয়টি তুললেন, যেমন সাইদিকে চাঁদে দেখানোর এবং তারপরে যে তাণ্ডবের বিষয়টি আমরা দেখেছিলাম, সেই বিষয়টিতে একটা সম্পৃক্ততার অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে। এবং এছাড়াও আরো কিছু বিষয়, যে বিএনপি দায়িত্ব নিয়ে ভুয়া খবর প্রচার করে তারপরে সেটার জন্য বিএনপি নিজেরাও দুর্ভোগে পড়েছে, এরকম বিষয় তো অতীতের রেকর্ড আছে। অতএব এই অভিযোগটি যদি বিএনপির প্রতি দেওয়া যায়, আপনি যদি বলেন যে এই অভিযোগগুলো কোনগুলো, যেমন ধরেন 2015 সালে মার্কিন কংগ্রেসম্যানরা বিবৃতি দিয়েছে, একটা বলা হলো দেশের অবস্থা নিয়ে, কিন্তু দেখা গেল স্বাক্ষর জাল করে ভুয়া একটা বিবৃতি দেওয়া হয়েছে বিএনপি, সেটা নিয়ে বিএনপি ওইটা নিয়ে বিবৃত হয়েছে স্বয়ং, যেহেতু এটা আসলো। তারপরে কি বললো, অমিত শাহ ফোন করেছেন খালেদা জিয়াকে, অমিত শাহ ডিনাই করে দিলেন পরের দিন, সেটিও একটা বিব্রতকর অবস্থা হয়ে গেল। মানে বিএনপি যেই ভুয়া খবরগুলো একদম মানে ছড়িয়ে দিল, সেটি তো যখন মানুষ জানছে, তখন তো যখন সরকার অভিযোগ করছে, অভিযোগের একটা ভিত্তি খুঁজে পাওয়া যায় কিনা? না, আপনি যে কথাগুলি বলছেন সেগুলি কি বাংলাদেশে গুজব আকারে ছড়িয়েছে? যে কথাগুলি আপনি বলছেন সেটাও তো বিএনপির উপর দোষ চাপানো হয়েছে। কংগ্রেসম্যানদের কথা যেটা বলেছিলেন সেই বিবৃতি কি এসেছিল? আপনি যদি বলেন অমিত শাহ ফোন তো করেছিল, বিএনপি এখনো বলে অমিত শাহ ফোন করেছে। অমিত শাহ বলেন করেন না, না, অমিত শাহ করেছেন সেটাও সরকার বলেছে। আমি যদি বলি সরকারের এটি গুজব, অমিত শাহ বলেছেন করেননি, আমি আপনাকে বলছি ইন্ডিয়ান কর্তৃপক্ষ না, না, বলেছে। সেটা যে কোনো কারণে অমিত শাহ বলেননি যে তিনি ফোন করেননি। না, না, অমিত শাহ বলেননি তিনি ফোন করেছেন। আপনি অমিত শাহ নামে আরেকটা বিবৃতি দিয়ে যদি আমি বলি যে সরকার বলেছে, অমিত শাহ তো নিজে বলেননি। আপনি বলেন কবে বলেছেন, কোথায় বলেছেন, কোন প্রেস রিলিজ দিয়েছেন? আমি বলি যে সরকার যেটা দেউলিয়া হয়ে এই জিনিসগুলিকে আপনার আড়াল করার চেষ্টা করছে মাত্র। ধরেন আপনি কেন গুজব আজকে প্রাধান্য পাবেন? প্রাধান্য তো পাওয়ার কথা না। বাংলাদেশের মানুষকে হঠাৎ করে অশিক্ষিত হয়ে গেল, হঠাৎ করে হয়ে গেল, আগে শিক্ষিত ছিল এখন অশিক্ষিত হয়ে গেল, গুজবে কান দিচ্ছে বাংলাদেশের মানুষ। আপনি স্বাভাবিক সকল বৈধ প্রক্রিয়া বন্ধ করেছেন, মত প্রকাশের ক্ষেত্রে বলেন, জনগণের অধিকারের ক্ষেত্রে বলেন, আপনি স্বাভাবিক প্রতিবাদের জায়গাগুলি বন্ধ করে দিয়েছেন। আমি একজন নাগরিক, আমি বঞ্চিত হচ্ছি, ন্যায় বিচার পাচ্ছি না, আমি আমার ভোট দিতে পারছি না, আমি কথা বলতে পারছি না, প্রতিবাদও করতে পারছি না, আপনি বন্ধ করেছেন। আপনি দেখেন সত্য যখন স্বাভাবিকভাবে প্রকাশ করা যায় না, তখন তো মানুষ গুজবে কান দেয়, তাই তো? তো রাষ্ট্রীয় পর্যায়ে এই গুজব প্রতিষ্ঠিত হয় বা গুরুত্ব পায়, এই পরিবেশ কারা সৃষ্টি করেছে? ক্ষমতাশীল দল আওয়ামী লীগ করেছে। সেটি না হলে তো বাংলাদেশের মানুষ শিক্ষার হার বেড়েছে, আপনি সচ্ছলতা বেড়েছে, আমাদের গণমাধ্যম সজাগ হয়েছে বলছেন, তাহলে এত গুজব প্রাধান্য কেন পাচ্ছে? মানুষ অশান্তিতে রয়েছে। মানুষ প্রশ্ন হতেই পারে, গুজব প্রাধান্য পাচ্ছে কেন, গুজব কেন মানুষ বিশ্বাস করছে, মানুষ কেন সেই গুজবে ঝাঁপিয়ে পড়ছে? রাজিকুজ্জামান রতন, আপনার কি মনে হয় গুজব নিয়ে রাজনীতিটা কেন হচ্ছে? গুজব নিয়ে রাজনীতির আগে বলতে হবে গুজবের একটা সংস্কৃতি আছে, যে কেন গুজবটা মানুষকে সাময়িকভাবে এত আলোড়িত করে।
যদিও দীর্ঘমেয়াদে গুজবটা ঠাঁই পায় না, অনেকটা ওই আপনার বালতিতে সাবান গুললে ফেনাটা অনেক সময় মনে হয় বালতি ভরে গেছে, কিন্তু কখনো ফেনাটা কমে গেলে আবার মনে হয় যে পানি আগের জায়গাতেই আছে। কিন্তু এই যে সাময়িক সময় একটা বিভ্রম তৈরি হয়, আমাদের এখানে আছে না কথা যে কখনো কখনো দড়িকে সাপ মনে হয়, কিংবা কখনো কখনো এরকম বলা হয় হতো যে এই চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছনে দৌড়াবে না। তার মানে আমাদের অতীতে এই বাগধারাগুলোর মধ্যে আছে, প্রবাদের মধ্যে আছে। কিংবা সেই মহাভারতের সেই কথা, অশ্বত্থামা হত ইতি গজ, যুধিষ্ঠিরের মতন মানুষ দ্রোণাচার্যকে বিহবল করে ফেলবার জন্য তার সন্তানের নামে যে হাতির নাম, সে হাতিটা মারা গিয়েছে অশ্বত্থামা, আর সন্তানের নামও অশ্বত্থামা, এমনভাবে বলেছেন যে তার সন্তানই হয়তো মারা গিয়েছে। এগুলো তো আমরা শুনেছি, যেগুলোকে অনেক সময় বলেছে কৌশল, মারি ওড়ি যে প্রকারই হোক, মানে আমি প্রতিপক্ষকে যে কোনো প্রকারে দমন করব, এটা একটা কৌশল। এই কৌশল যখন নীতিকে ছাড়িয়ে যায়, সেটা তখন অপকৌশল হয়ে যায়। তখন সাইদিকে চাঁদে দেখা যায়। সাইদিকে চাঁদে দেওয়াটা যতখানি আলোচিত হয়েছে, সাথিয়ায় একটা গুজব ছড়িয়ে ফেসবুকের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর যে ভেঙে চুরে দেওয়া হলো, কিংবা নাসিরনগরে যে ছেলেটা, কিংবা রামুতে সেই বৌদ্ধবিহারের যিনি প্রধান, তিনি বলেছেন একদিন আমরা বুক দিয়ে আগলে যাদেরকে রক্ষা করেছিলাম তারা আমাদের সব কিছু গুলিয়ে দিয়ে গেল। তার মানে মানুষের বুক ভাঙা আর্তনাদ, যে একটা গুজবে মিথ্যায় তুমি এত বিশ্বাস করে ফেললে। তার মানে অনেক দিন ধরে অবিশ্বাসের বীজগুলো যখন বপন করা হয়, তখন শুকনো সন্দেহের স্ফুলিঙ্গ দাবানল তৈরি করে ফেলতে পারে। ফলে গুজব কেন ছড়িয়ে পড়ে, এটার জন্য একটু বুঝতে হবে কয়েকটা জিনিস। যে আমাদের এখানে যেমন ধরেন এই যে মানুষের ভয় থাকে এবং আশা থাকে, দুটোই যদি যুক্তি দ্বারা পরিচালিত হয় তাহলে ভয়কেও সে জয় করতে পারে, আশাকেও সে যুক্তিসাধ্য করতে পারে। যখন আশাটা এরকম হয় যে আমি যেভাবেই পারি এটা পূরণ করে ফেলবো, সেখান থেকে হয় অনৈতিকভাবে পাওয়ার আশা অথবা অযৌক্তিক ভয়। এই দুটোই কিন্তু একটা ভিত্তি তৈরি করে ফেলে সেখানে মানে ভুল কিছু ঢুকে যাবার। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি মরাল প্যানিক মানুষকে প্রভাবিত করে। সামাজিক বন্ধনগুলো যখন ছিন্ন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন 2 দিন আগে যাকে বন্ধু ভেবেছিলাম তাকে শত্রু ভাবতে আমার একটুকু দ্বিধা হয় না। কিংবা যখন আমরা দেখি যে রাজনৈতিকভাবে মানুষের আস্থাটা হারিয়ে যায়, তখন যে কোনো কথাই আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। এগুলোর একটা আমাদের কারণটা দেখতে হবে। তার পাশাপাশি যে আমরা কেন আমাদের নিজেদের উপর নির্ভরতা হারিয়ে ফেলছি, কেন যুক্তির উপর নির্ভরতাটা আমাদের কমে যাচ্ছে, কেন এত ক্রোধ তৈরি হচ্ছে আমাদের, কেন এত হতাশাজনিত বিক্ষোভ আমাদের মধ্যে জন্ম নিচ্ছে যে পিটিয়ে একজন মানুষকে মেরে ফেলবো। আমি একবার যাচাই করেও দেখতে পাচ্ছি না। এগুলোকে যদি সাইকোলজিক্যাল দিকটা না দেখি, এগুলো যদি শুধু ব্যঙ্গ বিদ্রুপ করি আর তাচ্ছিল্য করি, তাহলে কিন্তু এখান থেকে আমরা রেহাই পাবো না, বরঞ্চ আর একটা বড় বিপদের মধ্যে আসবো। যেমন ডেঙ্গু যখন আউটব্রেক করলো, তখন যদি বলে ছেলে ধরার মতো গুজব ছড়ানো গেছে, তাহলে এটার জন্য কি সাইদ খোকনকে আমরা দায়ী করব? তিনি তো এরকম কথা বলেছিলেন। আজকে যদি কেউ বলে যে সিভিল সার্জন, হবিগঞ্জের সিভিল সার্জন বলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, 2 দিন পর তিনিই মারা গেলেন ডেঙ্গুতে। কেন এরকম ঘটনাগুলো ঘটলো? এটাকে তাহলে কি বাস্তবতাকে অস্বীকার করার জন্য, অথবা এমন একটা আচ্ছাদন তৈরি করেছি যার মধ্যে সত্যটা হারিয়ে যাচ্ছে, সেটা প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য অথবা নিজেকে রক্ষা করবার জন্য? যে কোনো কৃত্রিমতায় যে ভবিষ্যতে একটা বড় বিপদ তৈরি করে ফেলে, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে গুজবের জায়গা থেকে বাঁচতে পারবো। এখানে 2টা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে কখনো কোনো মব লিঞ্চিংয়ের মতন ঘটনা ঘটে গুজবের কারণে, মবক্রেসি, মানুষ উন্মাদ হয়ে গিয়ে কি করে সে নিজেও বোঝে না। এবং সেখানে অনেক সময় যেটাকে বলছে যে আমরা মব সাইকোলজিটাকেও একটু রিড করা দরকার। এই ক্ষেত্রে যে কোনো কথা বলবার আগে একটা তার জন্য যুক্তিটা থাকে। এই ক্ষেত্রে 2টা দিক দেখতে হবে। একটা হলো ব্যক্তির সেই দায়িত্বশীলতা, দ্বিতীয়ত সমাজের সেই প্রাতিষ্ঠানিক দায়িত্ব। সমাজ যদি প্রাতিষ্ঠানিকভাবে সেই দায়িত্বটা পালন না করে, শুধু ব্যক্তি একা একাই কাজটা সমাধান করতে পারবে না। দুটো বিষয় আসলো আপনার কথা থেকে। একটি হচ্ছে যে গুজবকে কৌশল হিসেবে, নীতির ঊর্ধ্বে গিয়ে কৌশল হিসেবে ব্যবহার করা, এবং বাস্তবতাকে অস্বীকার করার ফলে এই গুজবের আবির্ভাব। সেই দুটো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসতে চাই একটা বিরতির পরে। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি জনাব দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে জানতে চাই, এই রাজিকুজ্জামান রতন যে বিষয়টি বলছিলেন যে সরকারের মানে ব্যর্থতা বা বাস্তবতাকে অস্বীকার করবার প্রবণতা, এটি বিএনপিও বলছে যে ব্যর্থতাকে আড়াল করতেই এটি। আসলেও তো সরকারের তো ব্যর্থতা আসলে ডেঙ্গু নিধনে, মশক নিধনে দেখছি আমরা। এগুলোকেও যদি গুজব বলা হচ্ছে, তখন তো মানে সরকারের যে অভিযোগ বিএনপি ছড়াচ্ছে গুজব, সেটিও সেই অভিযোগটাই প্রশ্নবিদ্ধ হয় কিনা? রতন ভাই সরাসরি সরকারকে দোষারোপ করেননি। উনি বলেছেন কিছু পদ্ধতির কথা, যে সেই পদ্ধতিগুলি যদি মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়, সেই ক্ষেত্রে এই গুজব কখনো কখনো কাজে আসে।
আমি একটি গুজবের কথা বলে শুরু করেছিলাম, আপনারা আলোচনায় আরও বেশ কয়েকটি গুজবের কথা, রামুর কথা, নাসিরনগরের কথা, আরও বেশ কয়েকটি গুজবের কথা আপনারা নিয়ে এসেছেন। বিএনপি নেতা যেটি বলতে চেয়েছিলেন যে জনগণের অধিকার পাচ্ছে না, সেই ক্ষেত্রে সঠিক তথ্য পাচ্ছে না, এইগুলি না পাওয়ার কারণে হচ্ছে এই গুজবগুলি ছড়াচ্ছে। এটা ওনাদের উপলব্ধি, বিএনপির উপলব্ধি। দেখুন যে মশা বিএনপির অফিসের সামনে মানে সরকার অথবা আওয়ামী লীগ অথবা সিটি কর্পোরেশন ছেড়ে এসেছে, এই কথাটি বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন। এই কারণেই যে গুজবের ফ্যাক্টরি বিএনপির অফিস, সেটি আমরা বলেছি। কেন প্রতিনিয়ত এখান কে থেকে বলেছেন মশা ছেড়ে এসেছেন? বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তিনি বলেছেন। আমার জানা নেই এরকম। না, সেটা পত্রিকায় এসেছে, মানে এটা অস্বীকার করার মতো, এটা অস্বীকার করার মতো কোনো ব্যাপার নেই, এটা মিডিয়ায় এসেছে যে বিএনপির অফিসের সামনে মশা আমরা ছেড়ে এসেছি। তো এরকম জনগণের অধিকার নেই এরকম বিএনপি এটা মনে করতেই পারেন। অধিকার নেই, জনগণের অধিকার আছে। জনগণ যদি অধিকার থেকে বঞ্চিত হয় ক্ষেত্রে জনগণ আন্দোলন সংগ্রাম করে, কথা বলে। এখন কথা বলার বিভিন্ন মাধ্যম হয়েছে। বিএনপি যে অপোজিশন, তার থেকে বেশি দায়িত্ব পালন করে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম। তারা এখন এই সরকারের সমালোচনায়, সরকারের যে ব্যর্থতা রয়েছে, যে যেগুলি দুর্বলতা রয়েছে, সেইগুলি তুলে ধরে মিডিয়ার কল্যাণে। কিন্তু অন্য কোনো অপোজিশন রাজনৈতিক দল যারা সমাজের কাছে দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ, তারা কিন্তু কথা বলে না। কথা বলে আপনাদের এখানে এসে সেই মিডিয়ার আশ্রয় নিয়ে। সেক্ষেত্রে মূল দায়িত্বটা পালন করে মিডিয়া। জনগণের অধিকার রয়েছে, অধিকার ছিল না, এরকম রাষ্ট্রবিরোধী কার্যকলাপ যখন করেছে, এরকম গুজব ছড়িয়ে যখন মানুষের জানমালের, মানুষের জীবনকে অসহ্য করে তুলেছিল, মানুষের সম্পদ নষ্ট করেছিল, বিনষ্ট করেছিল, অগ্নি সন্ত্রাস করেছিল, এই সব কারণে যে মামলাগুলি হয়েছিল, সেই মামলায় যারা আসামির অধিকার থাকে কোর্টে, কিন্তু সেই আসামিরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করে, মানে আবার নতুন করে বিশৃঙ্খলা তৈরি করে, তাদের অধিকার আসলে মানে থাকার রাইট নেই। যে আপনি যদি আমার একজনের জন্য, একজন সন্ত্রাসীর জন্য, একজন অপরাধীর জন্য আমরা হাজার জন কষ্ট করি, সেই ক্ষেত্রে জনগণের প্রতিক্রিয়া হচ্ছে এই একজন সন্ত্রাসীকে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা যে সরকার চালায় সে কেন তাকে দমন করে না। সেক্ষেত্রে বাধ্য হয়ে সরকারটি করতে হয়। জনগণের অধিকার অবশ্যই রয়েছে। আর রতন ভাই যেটি বলছিলেন যে হ্যাঁ, এরকম অসঙ্গতি, আমাদের দল সরকার পরিচালনা করে বাংলাদেশের সকল সমস্যা আমরা সমাধান করে ফেলেছি, এটা আমরা দাবি করি না। বাংলাদেশের যে পাহাড় পরিমাণ সমস্যা ছিল, সেই সমস্যা অ্যাড্রেস করে একটি একটি করে আমরা অর্থনীতির ধাপগুলি একটা একটা করে অতিক্রম করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের দেশের সকল সমস্যা, এখন পর্যন্ত 20% লোক তো একেবারে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, সেটা তো আমরা অস্বীকার করলে হবে না। আমরা তাদের জানমাল উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই গুজব থেকে কেন সিদ্ধান্ত নিয়েই বিশেষ যেটি পদ্মা সেতু বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে, বিশ্বব্যাংকে চ্যালেঞ্জ করে এই সরকার, এটি আপনি যদি কখনো যান তাহলে দেখবেন যে এখানে বসে অথবা ঢাকায় বসে পদ্মা সেতু হচ্ছে কি হচ্ছে না এটা উপলব্ধি করার কোনো সুযোগ নেই। আপনি যদি পদ্মা পাড়ে যান তাহলে দেখবেন যে কত বড় কীর্তি জননেত্রী শেখ হাসিনা সাধন করতে চলেছেন, এবং নিজস্ব বাংলাদেশের জনগণের টাকায় শেখ হাসিনার নেতৃত্বে। সেই কাজটি যাতে সুসম্পন্ন না হয়, এটি হলে হয়তো বিএনপির নেতা নেত্রী যেমন বলেছিলেন জোড়াতালি দিয়ে সেতু হচ্ছে, এই সেতু থেকে উঠবেন না, হয়তো উনি উঠে একটি ছবি তুলবেন যে এটি বিশ্বের একটু বড় কাণ্ড যেটি শেখ হাসিনা সরকার সংগঠিত করেছে। এই জায়গার থেকে আমাদের যে সাফল্য যে রয়েছে এই সরকারের, সেই সাফল্যগুলি যেমন চাঁদে কলঙ্ক আছে, এরকম আমাদের এই কাজে ওরা সমালোচনা জুড়ে দিয়ে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করতে চাই। কিন্তু সেই প্রশ্ন জনগণ মোকাবেলা করেছে, আমরা তো মোকাবেলা করে চলছি। এই মোকাবেলা সব সময় ছিল। রতন ভাই একটি কথা, আমাদের মোকাবেলা করতে করতেই খুব অসুবিধার মধ্যে পড়ে যেতে হচ্ছে জনগণকে। আমি আপনার কাছে এই প্রশ্নটাও করে আমি শেখ রবিউল আলমের কাছে যেতে চাই যে গুজব প্রতিরোধে আওয়ামী লীগের সেল গঠনের কথা আমরা শুনছি, কর্মীরা মাঠে থাকবে, সেটা নিয়ে আসলে আপনারা কিভাবে মাঠে থেকে কি করবেন সেটা নিয়ে নিশ্চয়ই আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। শেখ রবিউল আলম, আপনার নিশ্চয়ই বলার আছে দেলোয়ার হোসেনের বক্তব্যের প্রেক্ষিতে। না, দেলোয়ার হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার খুব বেশি বলার নেই, আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়নি।
উনি ওনার মতো করে ওনার দলকে ডিফেন্স করার চেষ্টা করেছেন মাত্র। কতটা প্রাসঙ্গিক ছিল দর্শক বিচার করবে। মানুষ তো অসহিষ্ণু হয়ে উঠছে, এটা তো অস্বীকার করবেন না, অসহিষ্ণু হয়ে গেছে। কেন কিন্তু এই যে এই অসহিষ্ণু? ধরনের বক্তব্য যে ডেঙ্গু আওয়ামী লীগের আমদানি, অসহিষ্ণু মানে এরকম অসহিষ্ণুটা যখন কেন হলো? বক্তব্য যদি আসে তখন আবার সেখানেও তো আসে যে এই বক্তব্যগুলোরও বা না, আওয়ামী লীগের মাহাত্ম্য আমদানির কোনো কোথায়? কথা না, আওয়ামী লীগের তো দায়িত্ব রয়েছে, দেয়ার ইজ ইন পাওয়ার। দেখেন অসহিষ্ণু কেন হলো মানুষ? রাষ্ট্র ব্যবস্থাপনা কাঠামো ভেঙে পড়েছে, অস্বীকার করা যাবে না। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কাজ করছে না, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি কাজ করছে না, বিচার বিভাগ কাজ করছে না, আইন বিভাগ কাজ করছে না, নির্বাহী বিভাগ কাজ করছে না। আপনি এটা দেখেন, নির্বাচন কমিশন চলছে তো না। এরকম চলছে না তো। নির্বাচন কমিশন চলেছে নাকি? চলছে না। বাংলাদেশের এই সবচেয়ে ব্যর্থ হলো স্বাধীন- নির্বাচন কমিশন, ঠিক যারা আছে, বলেছে চলছে আগে না। রাতে নির্বাচন হয়ে গেছে। স্বাধীন যারা যে নির্বাচন ফলাফল চলছে প্রকাশ না। করেছে সেই সেটা ফলাফল কিভাবে তারাই ফালতু বিশ্বাস করছে? করছে না। এটা তো দেখেছি নির্বাচন আসছে। আমি যাই হোক, তো এরকম একটা ব্যবস্থার মধ্যে আছে। এখন আমি ধরলাম মানুষের রাজনৈতিক অধিকার নেই, আমি ধরেই নিলাম। বলবে যে রাজনৈতিক অধিকার না থাকলে এই কথা বললে জেলা সাহেবরা খুব আপনার কাছে ভাড়া দেয়নি। আমার কথাটা হচ্ছে যে না না, মানুষের জনগণের অধিকারের কথা কি আপনার কাছে? না না, আমার কি নাই? আমি আর বক্তব্য আমাকে বলতে দেন। অধিকার নাই, আপনি কি সেই জনগণের একেবারে mandate না, আমি আছে? জনগণ তো বাংলাদেশে, আমার শেখ কোনো রবিউল অধিকার আলমকে নাই। আমি শুনেনি, আমি আপনার কাছে আবারও আসবো। জনাব দেলোয়ার হোসেন, আপনার কাছে আগে জনগণের রবিউল আলমকে নিয়েছেন? শুনেনি। নেন নেই। আচ্ছা না, যাই হোক, আপনি তো জনগণের প্রতিনিধিত্ব করেন না। আপনি যে জায়গা থেকে বলছিলেন ধরেন রাজনৈতিক অধিকার নেই, ওটা নিয়ে আমি বিতর্কে নাই গেলাম। কোনো অধিকার কি আছে? আপনি পানির বিলে টাকা দিচ্ছেন, সেই পানি ব্যবহার অনুপযোগী, খাওয়া তো দূরের কথা, ব্যবহারিক কাজেও ব্যবহার করা যায় না। টাকা তো দিচ্ছেন, বাড়তি দাম দিচ্ছেন। আপনি গ্যাসের চুলার দাম দিচ্ছেন, বর্ধিত দাম দিচ্ছেন প্রতি বছর, আপনি শীতকালে গ্যাস পান না, রাইট? আপনি সিটি কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছেন, ডেঙ্গু রোগী হয়ে যাচ্ছেন মশার কামড়ে, দেখার কেউ নেই। গার্বেজ থেকে কেউ বাসার থেকে ময়লা নেয় না। ঢাকা শহরটা একটা গার্বেজ হয়ে গিয়েছে। যানজট আছে, সড়ক দুর্ঘটনা আছে, মানুষ মারা গেছে। আজকেরও রিপোর্ট আছে 3 মাসে 831 জন মারা গিয়েছে আছে। আপনি 1 ঘন্টা বন্যা হলে ঢাকা শহর হচ্ছে বুড়িগঙ্গা নদী হয়ে যাচ্ছে। আমরা শুনেছি বুড়িগঙ্গাকে টেমস নদী বানাবে। তো মানুষ যখন ধরেন হত্যা হলে বিচার পায় না, ধর্ষণ হলে বিচার পায় না, আপনি গুম হয়ে যেতে পারেন যে কোনো সময়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিলে আপনি আর বাসায় ফিরে আসতে নাও পারেন। কিছুদিন আগে সোহেল তাজের ভাগিনা হয়েছে, দেখছেন কি নাটক হয়েছে, নিচ্ছে কারোতে জবাবদিহিতা নেই। এইরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে মানুষ যখন থাকে তখন তো ধরেন অস্থিরতা, অসুস্থতা মানুষ হয়ে উঠবে। কারণ রাষ্ট্র ব্যবস্থাপনায় তো তার কোনো রাইট থাকছে না। রাষ্ট্র ব্যবস্থাপনায় শুধু রাইট থাকছে না, নাগরিক হিসেবে যেটা পাওয়ার সেটাও সে পাচ্ছে না, সে প্রতিদিনে ডিপ্রাইভ হচ্ছে। মধ্যম আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ শুধু ট্যাক্স দিচ্ছে, কিন্তু সে সুফল পাচ্ছে কোথায়? আপনি তো উচ্চবিত্ত শ্রেণী লালন করছেন। আজকে ভিআইপি কে একটা থানায় যান, সবচেয়ে বড় ভিআইপি হচ্ছে অফিসার ইনচার্জ, একজন পুলিশ, প্রথম শ্রেণীর পুলিশ কর্মকর্তা। তার চেয়ে বড় কর্তৃত্ববান কোনো মানুষ নেই। তিনি যে কোনো সময় মিথ্যা মামলা দিতে পারেন, যে কোনো সময় মিথ্যা আপনার এজাহার গ্রহণ করতে পারেন, তিনি যে কোনো সময় মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করতে পারেন, যে কোনো সময় আদালতে মিথ্যা সাক্ষী প্রডিউসও করতে পারেন। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তো আমরা আছি। আপনি জেনেছেন একজন যুগ্ম সচিব, তিনি আসার জন্য 3 ঘন্টা ফেরি অপেক্ষা করতে হলো। তো এরা তো রাষ্ট্রের কর্মচারী বা কর্মকর্তা অথবা রাষ্ট্রের সেবক। রাষ্ট্রের মালিককে, রাষ্ট্রের জনগণ আছে, তার মালিকানা। জনগণকে তো ওই ফেরিকাটাই মরতে হয়েছে অপেক্ষা করতে গিয়ে। কিন্তু জনাব শেখ রবিউল আলম, এই বিষয়টা কি এই সময়ের অবস্থা নাকি এটি সব সময়কারই অবস্থা বাংলাদেশে? না, এটা তো এদিকে একদম আমরা মাত্রাতিরিক্ত হয়েছে। এমন কোনো অবস্থা হচ্ছে যেটা আমরা কখনো দেখিনি, এখন দেখছি। না, কখনো দেখেন নাই, এখনো দেখছেন সেটা না। কখনো কখনো যা দেখেছেন তার 1000 গুণ বেড়ে গিয়েছে। বেড়ে গিয়েছে এই একটা কারণে যে মানুষের প্রতিবাদের জায়গা, মানুষের অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার এইগুলি রহিত হচ্ছে ক্রমান্বয়ে। এবং রাষ্ট্র ক্ষমতায়, আমি আবারও বলছি আপনাকে যে ক্ষমতাসীনদের একক রাষ্ট্র হয়ে গিয়েছে। একক শাসন, একক রাজনীতি, সরকার দলীয়, একক কর্তৃত্ব। আপনি সরকারি দল করলে অনেক কিছু থেকে পরিত্রাণ পেয়ে যেতে পারেন। সরকারি দল করাও লাগে না, সরকার অনুগত প্রশাসনের কর্মকর্তারই তো যথেষ্ট। আপনি আজকে যদি একজন প্রশাসন কর্মকর্তার বাসাতে 80 লাখ টাকা ক্যাশ পাওয়া যায়, তিনি ছুঁড়ে মারছেন, তো কোন জায়গায় আমরা রাষ্ট্র ব্যবস্থাপনা? এবং তাকে তো আবার ধরাও হচ্ছে। হ্যাঁ, ধরা হচ্ছে, কিন্তু এই প্র্যাকটিসটা আপনি কয়জন ধরছেন? লাখে একজনকে ধরছেন? এটা তো চলছে, আপনি তো বন্ধ করতে পারছেন না। আপনার ছত্র ছায়া হচ্ছে, দায়িত্ব আপনাকে নিতে হবে, বিকজ ইউ আর ইন পাওয়ার। তো এই কথাগুলি আমাদের শাসক দলের অনুগত হতে হবে। দুর্নীতিতে যখন আবার চ্যাম্পিয়ন হচ্ছিল টানা, তখনও কি সেটি শাসক দলের হাতে? বিএনপি কখনো দুর্নীতির চ্যাম্পিয়ন প্রথম হয়নি। বাংলাদেশে প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়নের রিপোর্ট হয়েছিল 28 জুন 2001, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। এবং তখনকার যে ডাটাবেস নিয়েছিল সেটা 2000 সালের ডাটা। তারপরে যেটা কন্টিনিউ করলো, দ্বিতীয়বার আওয়ামী লীগের ক্ষমতায়, হ্যাঁ, তৃতীয়বারের দায়িত্ব বিএনপির উপর পড়ে যদি আপনি 4বার পর ধরেন। আর এখনো তো আমরা দুর্নীতিতে সেই জায়গায় আছি। সাউথ এশিয়া অনলি আফগানিস্তান আমাদের নিচে, তারপরে তো আমাদের অবস্থান, আমাদের তো কোনো উন্নতি হয়নি, সূচকের উন্নতি হয়নি। আমাদের দুর্ভাগ্য যে কোনো সময় আমরা আসলে সেই স্বস্তির জায়গাটাতে যেতে পারি না। সেই কথাটাই তো সরকার স্বীকার করতে চায় না, এটাই তো দুঃখ। এটাই হচ্ছে আপনারা সমস্যা। স্বীকার করছেন যে আসলে মানে সবাই তারা স্বীকার করে যাওয়া আমার রাজনৈতিক দল হিসেবে আমার শাসনকালীন সময় কিছু ব্যর্থতা থাকতেই পারে, আছে। সেটা তো আওয়ামী লীগের আমার সংশোধন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো দেখছি যে আওয়ামী লীগের আকারে সেটা আরো
প্রকট আকার ধারণ করেছে। আমি আসলে এটাও এবং জানতে তারা চাইবো, বহাল তবিয়াতে আবার এটিও সেই একটু বিষয়টাকে জানবো। বৈধতা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটাই এটিও সমস্যা। জানতে চাইবো যে এই অবস্থায় গেল কেন, আপনারা কি ভূমিকা নিতে পারলেন, যে যদি আপনি যদি যেই অভিযোগটা করছেন যে আওয়ামী লীগ এই অবস্থায় চলে গেল, এই অবস্থায় যেতে দেওয়া হলো কেন তাকে? এটিও তো নিশ্চয়ই এই দায়টাও আপনাদের উপর আসে কিনা। রাজিকুজ্জামান রতন, আপনি কি বলবেন এই বিষয়ে? আসলে আপনি যে বলছেন আমাদের স্বস্তি কোথায়, আসলে স্বস্তিটা শেষ পর্যন্ত থাকা উচিত ছিল যুক্তিতে, কিন্তু আমরা যুক্তির চাইতে শক্তির উপর এত বেশি গুরুত্ব দিয়েছি। সেই শক্তি মানি পাওয়ার হতে পারে, মাসল পাওয়ার হতে পারে, এমনকি স্টেট মেশিনারির পাওয়ারও হতে পারে। যেমন ধরুন আজকে দুটো জিনিস আমার খুব আসার সময় মনটা খুব খারাপ লাগছিল একটা কথা শুনে ভেবে। আমাদের প্রেস ক্লাবের সামনে 43-44 দিন ধরে প্রাইমারি স্কুলের শিক্ষকরা আছেন। 4000 স্কুলের শিক্ষকরা, তাদের রাষ্ট্রীয়করণ হয়নি, তাদের সহপাঠীদের হয়েছে, সেটা 2012 সালের পরে। এরা রাস্তায় পড়ে আছে 43 দিন ধরে, দেখার কেউ নাই। এরা প্রাইমারি স্কুলের শিক্ষক, সমাজে তার গুরুত্ব নাই, কিন্তু তারাই তো আমার শিক্ষার প্রাথমিক ভিত্তিটা তৈরি করে দেয়। এই যে উপেক্ষা আমরা দেখছি। আবার আরেক দিকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি একটা গবেষণা করেছেন, তার গবেষণা করতে আর একটা উন্নততর গবেষণা দিয়ে আমি রিপ্লেস করব। মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে তার দুধ নিয়ে, তার খাবার নিয়ে, তার পুষ্টি নিয়ে, সেই আতঙ্ক তো আমি তাচ্ছিল্য করে উড়িয়ে দিতে পারি না। ফলে এই যে তাচ্ছিল্যের শক্তি বা উপেক্ষার শক্তি, প্রাইমারি স্কুলের শিক্ষকরা পড়ে আছে, তারা উপেক্ষিত, অথবা একজন গবেষক তিনি তাচ্ছিল্যের শিকার। এইরকম হতে থাকলে কি হয়, তখন কি যুক্তির শক্তিটা দিন দিনে কমতে থাকে। তখন কত রকমের কোন শক্তিটা সামনে আসবে, কোনটা দিয়ে আমি ঘায়েল করতে পারবো প্রতিপক্ষকে, কোনটা দিয়ে মোহগ্রস্ত করতে পারবো আমি আমার অনুগামীদেরকে। কখনো অনুগামীদেরকে মোহগ্রস্ত করে রাখো, কখনো কখনো প্রতিপক্ষকে ঘায়েল করো। এই যখন সংস্কৃতি চলে তখন দেখবেন ওই যে কে বেশি চুরি করেছে তার প্রতিযোগিতা শুরু হয়। জনগণ বলে যে আমি তো দুই ক্ষেত্রেই চুরির শিকার হয়ে গেলাম। তাহলে জনগণ এখানে আবার ভয়েসলেস হয়ে যায়। আমি একটা শুধু বলি, দেখুন দুটা কথা, জনগণকে বিকল্প দেওয়া যাচ্ছে না কেন? দুটো জিনিস আমি একটু বলি। গত কয়েকদিন ধরে ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে যে আপনি যদি বেসিনের মধ্যে অথবা কমোডের মধ্যে একটা হারপিক এবং ব্লিচিং পাউডার দেন, তাহলে তারপর ফ্লাশ করে দিলে ডেঙ্গু মরে যাবে। এটা কারা ছড়ালো ফেসবুকে? তারা শিক্ষিত মানুষ, তাদের বিজ্ঞানের সেই শিক্ষাটা নাই। ব্লিচিং পাউডারের ফর্মুলাটা কি, হারপিকের ফর্মুলা, এই দুটো একসঙ্গে মেশালে এখান থেকে ক্লোরিন গ্যাস তৈরি হবে। ক্লোরিন গ্যাস এটা সাফোকেটিং কন্ডিশন তৈরি করে ফেলতে পারে আমার এটা শরীরের জন্য। আর এটা ফ্লাশ করলে এটা তো যাবে সুয়ারেজ সিস্টেমে, সুয়ারেজ সিস্টেমে তো এডিস মশা নাই। তাহলে কেন এটা ছড়িয়ে গেল খুব বেশি করে? এটা গেল একটা দিক, যুক্তিহীনতার দিক। আর একটা কি, হাইকোর্টে গিয়ে আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা বলছেন যে আমি যদি উত্তরে মশার মারার ওষুধ ছেটাই, মশাগুলো দক্ষিণে চলে যায়। কেউ বলল না যে এডিস মশার সর্বোচ্চ ওড়ার ক্ষমতা হচ্ছে 500 মিটার, মানে হাফ কিলোমিটার, তার বেশি সে উঠতে পারেই না, যেতেই পারবে না। এডিস মশার লাইফ সাইকেল হচ্ছে 1.5 সপ্তাহ থেকে 3.5 সপ্তাহ বা 4 সপ্তাহ, এর মধ্যে 4 বার সে ডিম দেবে। ফলে তার লাইফ সাইকেলটা যদি জানা থাকতো, তাহলে এই কর্মকর্তা কিন্তু এই কথাটা হাইকোর্টের সামনে বলতে পারতেন না। হাইকোর্টের সামনে শপথ নিয়ে কথা বলেছে, তো একটা যে জিনিস আমি জানি না সেটা বলবো না, আমি তো মিথ্যা বলতে পারি না। এই মিথ্যাটা যদি সবাই আবার বিশ্বাস করে ফেলতো, ওই মোল্লা দো পেঁয়াজের মতো, যে মোল্লা শহরে কতটা কাক আছে, মোল্লা চটজলদি উত্তর দিল 9999টা। বাচ্চা বললো ঠিক তো, বলে হ্যাঁ ঠিক। বলে যদি বেশি হয় তাহলে হুজুর বুঝবেন যে বাইরে থেকে এসেছে, আর যদি কম হয় তাহলে বাইরে চলে গেছে। ঠিক সেই রকম করে কি আমাদের হাইকোর্টকে বুঝ দিল? একসময় বাঙালকে হাইকোর্ট দেখানোর কথা ছিল না, হাইকোর্টে তথ্য কর্মকর্তারা এরকম কথা বলছেন। তাহলে এখানেও খেয়াল রাখতে হবে, রাজনীতিতে যুক্তিহীনতা থাকলে সমস্ত ক্ষেত্রে তার প্রভাব পড়ে, সেটা জীবন আচরণেও পড়ে, এমনকি আমার দুর্ভোগ নিয়েও। আজকে সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে আছে যে দুধের মধ্যে অ্যান্টিবায়োটিক আসলে তা আমার শরীরের জন্য ক্ষতিকারক কিনা। একটা রিপোর্টে পিজি হাসপাতাল, যেটা বলে আমি বলি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এইটুকু বলে আমি শেষ করি আমার এই অংশটা। তারা দেখিয়েছে 2018 সালে 900 জন যারা আইসিইউতে ভর্তি হয়েছিল, তার মধ্যে 400 জনের উপর মারা গিয়েছেন সুপার বাগ দ্বারা। মানে এমন অবস্থা হয়েছে তার শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এর মধ্যে আমাদের সংগঠনে, আমাদের শ্রমিক সংগঠনের সভাপতি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন জাহিদুল হক মিলু, তিনিও কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করছিলেন বলে ওইখানে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে যে 400 জন মারা গেল, তার 80% হচ্ছে সুপার বাগ দ্বারা আক্রান্ত হওয়া। এখন আমাদের তো আতঙ্ক আছে যে আমি যা খাচ্ছি তার মধ্যে যদি একটু একটু করে অ্যান্টিবায়োটিক আসে, একদিন তো সাধারণ অ্যান্টিবায়োটিক আমার কাজ করবে না। তাহলে এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দেবো কি দিয়ে? তাচ্ছিল্য করে, উপহাস করে, অপমান করে, অহমিকে দেখিয়ে, নাকি পাল্টা যুক্তি, উন্নততর যুক্তি নিয়ে এসে? এখন তো বলতে গরুর দুধে শুধু অ্যান্টিবায়োটিক আছে তা তো না, মায়ের দুধেও তো আছে। মা অসুস্থ হলে যে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন সেটা তার সন্তানের শরীরে যাচ্ছে না, ফলে এটা তো কোনো মিথ্যা কথা নয়। বিরতি নিয়ে আসি, বিরতির পরে এই আলোচনা নিশ্চয়ই চালিয়ে যাব। বিরতির পরেই রাজকাহনে ফিরছি।
ফিরে এলাম রাজকাহনে। শেখ রবিউল আলম, আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম যে আসলে আপনারা সমালোচনা করছেন, এখন বেশ সমালোচনায় সরব দেখা যাচ্ছে বিএনপিকে, সমালোচনার বাইরেও কি আপনারা দায়িত্ব পালন করছেন কিনা? কারণ যদি সত্যি গুজব রটে তাহলে তার ভোগান্তি তো দেশের মানুষকে পোহাতে হচ্ছে, বা এরকম ডেঙ্গুর বিস্তার করছে, প্রভাব তো দেশের মানুষকে পোহাতে হচ্ছে। আপনাদের পক্ষ থেকে কি কোনো আর কোনো ভূমিকা আছে? হ্যাঁ, সবটা ক্ষেত্রেই আমাদের ভূমিকা রয়েছে। আমরা গুজবের বিরুদ্ধে তো সোচ্চার হয়েছি এবং ধরেন পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় সেটা প্রচারণা চালানো হয়েছে। আজকেও ডেঙ্গুর ব্যাপারে আমরা মহানগর বিএনপি মিটিং করেছি এবং সেখানে 3টি স্পটে, অর্থাৎ আপনার বৃহস্পতিবার, শনিবার, রবিবার ব্যাপক হারে র্যালি হবে, সচেতনতামূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রতিকারমূলক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, ব্লাড ডোনেশনের ব্যবস্থা করা হয়েছে এবং কেউ যদি টেস্ট করতে চায় বিএনপির ওখান থেকে ডাক্তাররা থাকবে, বিনামূল্যে তাদের মানে ডেঙ্গু হয়েছে কিনা ওই টেস্টটি করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কার্যক্রম চলছে। তবে এটা ঠিক আছে তো যে সরকারের যে দায়িত্ব রয়েছে সেটা নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক দলের না, সরকারের গুরু দায়িত্ব রয়েছে। দেখেন, আপনি যে কথা বলছিলেন যে ব্যবস্থাপনার বাইরে চলে যাচ্ছে মানুষ, আমি একটা কথাই আপনি বলছি, রাষ্ট্র ব্যবস্থাপনার বাইরে। রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না। এর কারণ হলো একটা জিনিস, যে মানুষের কাছে রাষ্ট্র ব্যবস্থাপনা বা সরকারের জবাবদিহিতা ক্রমান্বয়ে কমেছে। ডেঙ্গু নিয়ে তো গুজবের কথা মেয়র সাহেব বলেছেন, সেটি আমি তো বলতে চাই না। উনি কি কথা বলতে পারতেন যদি উনি জনগণের ভোটে নির্বাচিত হতে পারতেন? অথবা ঢাকা শহরে ধরেন 15 জন জনপ্রতিনিধি আছে, মেম্বার অফ পার্লামেন্ট, তাদের যদি জনগণের ভোটে নির্বাচিত হতো অথবা আগামী 5 বছর বা জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হতো, তাহলে কি হতো? তাহলে এই পরিস্থিতির জন্য তারা উদ্বিগ্ন হতো, সচেষ্ট হতো, তাদের কার্যক্রম আরো বেগবান হতো। দায়িত্বশীল মেয়র একথা বলতে পারতেন না। যদি জনগণের ভোটে নির্বাচিত হতেন তাহলে জনগণের কাছে দায়বদ্ধতা থাকতো। ঠিক এইরকম ভাবে বাংলাদেশের জনগণের কাছে প্রশাসন বলেন, সরকার বলেন, কারো জবাবদিহিতা নেই। তাতে মানে জনগণ এখন হয়েছে সবচেয়ে বেশি অসহায় রাষ্ট্র। আমি আবারও বলছি যে ব্যবস্থাপনার মধ্যে তাকে রাখা হচ্ছে না। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, তাদের তো ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনায় কোনো অংশগ্রহণের সুযোগ নেই, অবজ্ঞা করা হচ্ছে। আজকে ক্রেডিবল নির্বাচন যদি হতো, রাজনৈতিক দলগুলি যদি সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে পারতো, জনমত গঠনের ক্ষেত্রে যদি সরকারের জবাবদিহিতা থাকতো, অথবা অন্য রাজনৈতিক দল যারা আমরা আছি, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তারাও যদি জনগণের কাছে অবাধে যেতে পারতো, তাহলে জনগণ আমার বিশ্বাস গুজব থেকেও বিরত থাকার একটা কম বেশি সুযোগ পেত। কিন্তু সেই জায়গা তো হচ্ছে না। অনেকগুলো যদির অবতারণা করলেন আপনি, রাজিকুজ্জামান রতন। এই অবস্থায় আসলে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা পালন করা উচিত? যেমনটা হচ্ছে সেটি ঠিক হচ্ছে কি? রাজনৈতিক দলগুলোর দুটো কাজ, একটা হচ্ছে যে জনগণকে সচেতন করা, আর হলো যারা ক্ষমতায় আছে তাদেরকে তাদের কাছে দাবিটা উত্থাপন করা। ফলে জনগণকে সচেতন করার একটা কাজ যেমন করতে হবে, পাশাপাশি আমরা ভয় নয়, একটা ভরসা পেতে চাই। আমরা প্রশ্ন এলে তার উত্তরটা পেতে চাই, আর সন্দেহ হলে তার প্রমাণ পেতে চাই। যেমন ওষুধের কার্যকারিতা কি আছে? আমি বললাম আছে, তাহলে হবে না, প্রমাণটা পেতে চাই, দেখতে চাই। আর মানুষ বাড়ি যাবে ঈদে, এই নিয়ে মানুষকে ভয় দেখানো নয়, বরঞ্চ বলা উচিত যে জেলায় জেলায় হাসপাতালগুলোকে, উপজেলা হাসপাতালগুলোকে এখনই সতর্ক করে দাও। ঈদে মানুষ যখন যাবে, তারা যদি ডেঙ্গুতে ইনফেক্টেড হয়ে থাকে, সাধারণত জানেন এডিস মশার ডিমটা আবার খুব সাংঘাতিক, সে 8 মাস পর্যন্ত ডরমেন্ট অবস্থায় থাকে। যখনই সে একটু স্বচ্ছ পানি পাবে তখনই সে ডিম ফুটে বাচ্চা বেরোবে। মানে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের আবার ছুটিও বাতিল করা হচ্ছে। ফলে এই ক্ষেত্রে আমরা মনে করি যে একটা বিপদ যখন আসে, বিপদের সময় সম্মিলিত উদ্যোগটা দরকার। সেই উদ্যোগের একটা অংশ জনগণ তার আতঙ্ক প্রকাশ করতে পারে, জনগণ উদ্বেগ প্রকাশ করতে পারে। তো জনগণের উদ্বেগটাকে চাপা দেওয়া নয়, অথবা এটাকে গুজব বলে উড়িয়ে দেওয়া নয়, বরঞ্চ এটাকে আমাদের অ্যাকাউন্টে নেওয়া, যে হ্যাঁ আপনাদের উদ্বেগটাকে আমরা বিবেচনায় নিয়েছি, আমরা আমাদের উদ্যোগ অব্যাহত রেখেছি। তাহলে একটা যেটা বলবো যে জবাবদিহিতার জায়গা তৈরি হয়। আর যদি মনে করি আমি যাই করি না কেন, আমি তো ক্ষমতায় আছি, ফলে কিচ্ছু পরোয়া করি না। একটা সময় বলেছিল যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এরকম কখন যেন বলবে বলা যাবে না। ডেঙ্গু তো ভাই পরিবেশ বিপর্যয়ের ফল, আমাদের তো করার কিছু নাই। এইরকম করে কখনো পরিবেশকে দেখিয়ে, কখনো অদৃষ্টকে দেখিয়ে কেন দায়িত্বটা কেউ আড়াল না করে, এটি তো মশার কাজ। আমি জনাব দেলোয়ার হোসেন, আপনার কাছ থেকে এটি জানতে চাই যে আসলে তাহলে কি করা হচ্ছে। এই যে ডেঙ্গু প্রতিরোধেও প্রধানমন্ত্রী দলীয় কর্মীদেরকে নির্দেশ দিলেন, আপনারা সেটিতে কি করবেন? এবং গুজব প্রতিরোধে সেল, দুটো বিষয়ে আপনাকে জানতে চাই, তৃণমূল থেকে কি করছে? রতন ভাই, শেষ অংশ দিয়ে আমি শুরু করি। পরিবেশের বিপর্যয়ের একেবারে যে ফল এই ডেঙ্গু মশা অথবা মশা না, সেটি অস্বীকার করার উপায় নেই। নোংরা পরিবেশেই এর
বিস্তার লাভ করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নোংরাতে নোংরা নোংরাতে পরিবেশে নয়, নোংরাতে ডেঙ্গু নোংরা পরিবেশে মশা হয়, ডেঙ্গু মশা হয়। ডেঙ্গু মশা তো মশার থেকে বাইরে কিছু না, না, ডেঙ্গু সেটি মশা হচ্ছে স্বচ্ছ পরিবেশে হয়। অভিজাত মশা। স্বচ্ছ পানিতে হয়। স্বচ্ছ পানিতে হয়। আমি বলছি মশা তো, ডেঙ্গু তো মশার স্বচ্ছ বাইরে এবং কিছু যেখানে নয়। পানিতে স্রোত থাকে সেখানে ডেঙ্গু হবে না, না। আমি আবার রিপিট করি, মশা কিন্তু ডেঙ্গু যে মশা সেটা মশার প্রজাতির এডিস মধ্যে, মশা। বাইরে কোনো কিছু না। আমি উনি যেটা বলছিলেন সেটি হ্যাঁ আমাদের এই পরিবেশের কারণে, একেবারে যে পরিবেশের বাইরে সেটিও কিন্তু না। আরেকটু হচ্ছে উনি বলছিলেন যে আমরা অনেক 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 কিছু সরকারের বিরুদ্ধে অথবা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক কিছু বলছিলেন যে বেড়েছে। হ্যাঁ, অবশ্যই বেড়েছে। সাইফুর রহমানের সময় 50,000 কোটি টাকার বাজেট ছিল, সেটি 5 লক্ষ কোটি টাকার হয়েছে, অবশ্যই বেড়েছে। ওনাদের সময় বিদ্যুৎ ছিল 34,000 মেগাওয়াট, সেটা 20,000 মেগাওয়াটে উন্নীত হয়েছে। শিক্ষার হার ছিল 45%, সেটা 72%-এ উন্নীত হয়েছে। মানুষ বাস্তব 45 বছর, সেটা এখন 72-73 বছর হয়েছে। এটা বেড়েছে, বাড়ার মাত্রাই। আর দুর্নীতির দায়ে দেশকে কলঙ্কিত করেছিল কারা, সেটি বাংলাদেশের মানুষ জানে, বিশ্ববাসী জানে। সেটার ইকোনমিক রেকর্ড এখন পর্যন্ত রয়েছে। আপনারা কি করছেন সেটা যদি বলেন। আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা, যেহেতু আমাদের মেয়ররা দলীয়ভাবে নির্বাচিত হননি, তখন স্বতন্ত্র প্রক্রিয়ায় অন্য একটি মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন, বাট ওনারা আমাদের দল আমাদেরকে সমর্থন জানিয়েছিল তাদেরকে। সেই ক্ষেত্রে আমরা ডেঙ্গুর যে বিস্তার রয়েছে, ডেঙ্গুর যে বর্তমান যে উপলব্ধি, ডেঙ্গু যে সারা ঢাকা শহর থেকে অন্য জায়গায় ছড়াচ্ছে, এটা একটা আতঙ্কের নাম। এখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, দিন দিন আক্রান্তের পরিমাণ বাড়ছে, আমরা কোনোটা অস্বীকার করি না। হচ্ছে এটা আমরা আস্থায় নিয়েছি যে এটি আমাদের একটি সমস্যা, এটি আমাদের একটি চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ, অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। মানুষের সুন্দর জীবনের জন্য, সুন্দর স্বাস্থ্যের জন্য আমরা এটি অবশ্যই মোকাবেলা করব। সেই আমি ক্ষেত্রে যদি বলি যে প্রতিনিধিরা সবাই তো নির্বাচিত, যেমন ধরেন কাউন্সিলর, মানে আপনি যে নির্বাচিত প্রতিনিধিদের কথা বলছেন, মেয়র থেকে শুরু করে কাউন্সিলর, প্রত্যেকটি কাউন্সিলে আছে, তারা যদি সবাই তৎপর হন তাহলে আসলে বাসায় বাসায় গিয়েও তো এটির প্রতিকার করা সম্ভব। এইটি হচ্ছে আমাদেরকে দলীয়ভাবে জিজ্ঞাসা না করে, ওনারা ইলেকটেড প্রতিনিধি, ওনাদের কথাটা মিডিয়ার সামনে, ওনাদেরকে মেয়রকে নিয়ে আসেন, আপনার ওয়ার্ড কাউন্সিলরকে নিয়ে আসেন, এটি তারা জবাব ভালোভাবে দিতে পারবে। আমরা আমার দলীয় অবস্থান থেকে যেটা বলতে পারি, সরকারের পাশাপাশি সরকার করছে, বাট আমরা দলীয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলীয় সভানেত্রী নির্দেশ দিয়েছেন, তার আগেই আমরা এ ব্যাপারে আমাদের দলের যারা ডাক্তার রয়েছেন, আমাদের সচিবের, তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের বিশেষজ্ঞ ডাক্তার যারা রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং দলীয়ভাবে আগামীকাল সকাল 11টা থেকে আমরা এই ডেঙ্গু, মশা, অপরিচ্ছন্ন শহর সবকিছু নিয়ে মানুষকে সচেতন করার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের 3 দিনের কর্মসূচি আমরা দলীয়ভাবে আমরা পালন করব। আপনাদের তিনজনকেই সফল হন, আপনারা আপনাদের কর্মসূচিতে আপনারা সফল হন এবং আমরা রক্ষা পাই, সেই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো রাজকাহন থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল রাত 10টায় ফিরবো নতুন রাজকাহন নিয়ে।